সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমি যথারীতি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অর্থনীতির প্রথম পত্র নিয়ে। গত ক্লাসে আমি অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করছিলাম। সেখানে ছিল চাহিদা কী, চাহিদা বিধি কী, তারপর হচ্ছে কি চাহিদা সূচি থেকে কীভাবে চাহিদা রেখা অঙ্কন করা হয়, মানে অনেকগুলো টপিক আলোচনা করছিলাম। তার মধ্যে সর্বশেষ যেটা আলোচনা করছিলাম হচ্ছে কি সেটা হচ্ছে কি চাহিদা বিধির ব্যতিক্রম। যদি এটা আমি সম্পূর্ণ শেষ করাইতে পারি নাই, চাহিদা বিধির ব্যতিক্রম আমরা আজকে একটু দেখব। গত ক্লাসে আমি যে ব্যতিক্রম দুইটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কি প্রথমে গিফেন গুডস মানে গিফেন দ্রব্য, আর একটা হচ্ছে কি ব্যাবলন গুডস মানে ব্যাবলন দ্রব্য। গিফেন গুডস কোনটা আমি বলছিলাম, যখন সর্বনিম্ন আয়ের স্বল্প আয়ের মানুষরা যখন ওই সবচেয়ে কম দামি পণ্যটা বুক করে, নিকৃষ্ট পণ্য যেটাকে বলা হচ্ছে, আমি উদাহরণ হিসেবে বলছিলাম যে সে আমাদের সর্বনিম্ন আমরা খাই যে ভাত, তার মানে ভাতের যেটা দাম মনে করে চালের দাম হচ্ছে কি 40 টাকা বা 50 টাকা, তার সাথে কম দাম হচ্ছে কি আলুর দাম আরও কম। তার মানে আমি ওই 40 টাকা দিয়ে ভাত না খেয়ে 20 টাকা দিয়ে বা 15 টাকা দিয়ে আলু খাচ্ছি, মানে সর্বনিম্ন পণ্যটাই আমি খাচ্ছি। ওই ক্ষেত্রে যদি সর্বনিম্ন পণ্যের দাম যদি বাড়ো, তাহলে তার কী হবে না, চাহিদা কমবে না। ঠিক আছে, চাহিদা বিধি ব্যতিক্রম চাহিদা বিধি মানই ছিল যে কোনো একটি দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ কমবে, দাম কমে গেলে চাহিদার পরিমাণ বাড়বে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে কি দাম বাড়লেও চাহিদা বাড়তে পারে, আর দাম কমলেও চাহিদা কমতেও পারে। এটা হচ্ছে কি ব্যতিক্রম। তাহলে ব্যতিক্রম প্রথমে বলছিলাম যে গিভেন গুডস, যেটা বললাম একটু আগে। গিভেন গুডসের একটা চিত্র, যেমন আমরা যদি একটা চিত্রের মধ্যে দেখি, তাহলে আমরা এই গত ক্লাসে পড়ছিলাম যে চাহিদা রেখা সাধারণত কীরকম হয়, নিম্নগামী হয়, কেমন। কিন্তু এখন দেখতেছি যে এখানে চাহিদা রেখা কি ঊর্ধ্বগামী। ব্যতিক্রম মানে কি, এটা ব্যতিক্রমী চাহিদা রেখা। কারণ এখানে কোনো দ্রব্যের দাম কমলেও কি কমতেছে না, চাহিদা কমতেছে না, বা দাম বাড়লেও চাহিদা কি হচ্ছে না, কমতেছে না, বা দাম কমলেও চাহিদা বাড়তেছে না, বিপরীত অবস্থা করতেছে। সেই জন্য এটা কি ব্যতিক্রমী চাহিদা রেখা। যেমন এখানে আমি যদি বলি, যেমন এটা সর্বনিম্ন দ্রব্য, সে নিকৃষ্ট দ্রব্য হিসেবে আলু বুক করে, তাহলে P2 দামে সে Q1 বুক করতো, এখন P1 দামে তার বুকের পরিমাণ বাড়তে পারে কিন্তু কমবে না। ঠিক আছে, কারণ সেই সর্বনিম্নটাই বুক করে, ওটার দাম যা বাড়বে বাড়ুক। ঠিক আছে, এখানে আমার একটাই সুযোগ, ওই আলু খাচ্ছি এবং আলুটার দাম যদি না কমে বেড়েও যায়, তাহলে আমার অবশ্যই আলু খেতে হবে, কারণ এর বিকল্প তার কিছু নাই। ঠিক আছে কিনা। সেই জন্য গিভেন গুডসের চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এটা হচ্ছে কি গিভেন গুডসের চাহিদা রেখা। এরপরে যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে কি ব্যাবলন গুডস। ব্যাবলন গুডসের ক্ষেত্রে বলছিলাম যে এটা হচ্ছে কি বিলাসবহুল দ্রব্য। বিলাসবহুল দ্রব্য হচ্ছে কি সমাজের যারা বিত্তমান এবং উচ্চ শ্রেণীর মানুষ আছে, তারা হচ্ছে কি লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, নিজের ক্ষমতা বা আধিপত্য দেখানোর জন্য সেই দ্রব্যের দাম বাড়লো, ওই দ্রব্যটা আরও বেশি কিনে। যেমন তোমরা দেখবা, যদি একটা লোক দেখানো হয় কিনা আমি জানি না, কোরবানের সময় একটা গরু যখন বিশাল সাইজের একটা গরু, কিন্তু দাম মিনিমাম 20 থেকে 25 লাখ টাকা দিয়ে বিক্রি করে, ওই দ্রব্যটা কিন্তু টিকে কিনে ফেলে। ঠিক আছে, ওই যে যিনি মানে এটা সবার আলোচিত হবে, সবাই দেখবে, সবাই জানবে, হ্যাঁ এই গরুটা এত টাকা দিয়ে ও কিনছে, তবুও দ্রব্যটার ওই যে গরুটার দাম বেশি হওয়া সত্ত্বেও নিয়ে নিচ্ছে। কেমন, এগুলো হচ্ছে কি ব্যাবলন গুডস। যেমন বিলাসবহুল টিভি, ফ্রিজ, গাড়ি, ওরকম যে দাম বাড়লেও ও দ্রব্যটা টিকে কিনবে, মানে ও দ্রব্যের চাহিদা কমতেছে না। এটার চাহিদা রেখাও প্রায় ব্যতিক্রমিক কাছাকাছি। কেমন, এটার চাহিদা রেখা এরকম।
তার মানে এখানেও একই অবস্থা, দাম বাড়লেও চাহিদার পরিমাণ বাড়তে পারে প্রদর্শন প্রভাবের জন্য, মানুষের লোক দেখানোর জন্য। কেমন? আর আমরা সাধারণ দ্রব্যের চাহিদা রেখাটা পড়ছিলাম যে পাশাপাশি আমি সাধারণ দ্রব্যের চাহিদা রেখাটা আমরা কীরকম দেখছিলাম। এরকম সাধারণ দ্রব্যের চাহিদা রেখা হচ্ছে কি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, গিভেন গুডস এবং ব্যাবলন গুডসের চাহিদা রেখা হচ্ছে কি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, ব্যতিক্রমী চাহিদা রেখা। তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে যে ব্যাবলন দ্রব্য কী এবং ব্যাবলন দ্রব্যের চাহিদা রেখা কীরকম, তাহলে তোমাদেরকে বলতে হবে যে ব্যাবলন দ্রব্যের চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী ব্যতিক্রমী চাহিদা রেখা, গিভেন গুডসের চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। কারণ এখানে হচ্ছে কি দাম কমলেও চাহিদা কমবে না, বা দাম বাড়লেও চাহিদা বাড়বে না। এখানে দাম বাড়লেও চাহিদা কমবে না, চাহিদা বাড়বে না, দাম কমলেও চাহিদা কমবে না, মানে যেটা বিধি সেটার ব্যতিক্রম ঘটবে, উল্টোটাই ঘটবে। দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। কিন্তু এখানে ঘটতেছে কি দাম বাড়লে চাহিদা কমবে না, চাহিদা বাড়তেও পারে। ঠিক আছে, দাম কমলে চাহিদা কমতেও পারে, বা বাট এই তেমনিভাবে ব্যাবলন দ্রব্যের ক্ষেত্রেও এরকম। কেমন? তাহলে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে কীরকম ছিল দেখো, একটা জিনিস দেখো, প্রাইস যখন P1 কোয়ান্টিটি Q1 মানে কম ছিল, প্রাইস যখন P2 কোয়ান্টিটি কি এখানে বেড়ে গেছে, মানে যখন প্রাইস কম গেছে তখন কোয়ান্টিটি বেড়ে গেছে। কিন্তু এখানে দেখো যখন প্রাইস P2 কোয়ান্টিটি ছিল Q1, প্রাইস যখন বাড়ছে P2 থেকে P1 তখন কোয়ান্টিটি বেড়ে গেছে Q2। তেমনিভাবে বিপরীতভাবে যদি যখন বলি প্রাইস যখন P1 ছিল কোয়ান্টিটি ছিল Q2, প্রাইস যখন কমছে P2 তখন কোয়ান্টিটির পরিমাণ কী হয়ে গেছে, কমে গেছে Q1। কিন্তু এই দ্রব্যের ক্ষেত্রে, গিভেন দ্রব্যের ক্ষেত্রে দামের যে পরিবর্তন তার সাথে চাহিদার পরিবর্তনটা অনেক বেশি ছিল। ঠিক আছে কিনা? দামের যে পরিবর্তন তার সাথে চাহিদার পরিমাণটা বেশি ছিল কিনা। যেমন আমি এটা হচ্ছে কি প্রাইজের পরিবর্তনটা ছোটো কিন্তু চাহিদার পরিমাণটা বড়। ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে কি প্রাইজের পরিবর্তনটা বড়, চাহিদার পরিমাণটা কি পরিবর্তনটা ছোটো। কেমন? প্রাইজের পরিবর্তনটা বড় আর চাহিদা পরিবর্তনটা এখানে ছোট ব্যাবলন দ্রব্যের ক্ষেত্রে। আর গিভেন দ্রব্যের ক্ষেত্রে এখানে হচ্ছে কি মানে দামের প্রভাবটা খুবই ছোটো পরিবর্তনটা, আর চাহিদা পরিবর্তনটা বড়। এইটুকুই পার্থক্য দুটো জিনিসের মধ্যে, আর তেমন পার্থক্য নাই। কিন্তু দুইটাই হচ্ছে কি ব্যতিক্রমী চাহিদা রেখা। কেমন? তাহলে পরীক্ষায় যদি বলে ব্যাবলন দ্রব্যের চাহিদা রেখা কীরকম হবে, ব্যাবলন দ্রব্য কি, ব্যাবলন দ্রব্য চাহিদা রেখা কীরকম হবে, তাহলে ব্যাবলন দ্রব্য হচ্ছে কি বিলাসবহুল দ্রব্য, সমাজের বিত্তশালী বা উচ্চ শ্রেণীর মানুষের প্রদর্শন প্রভাবের জন্য ওই দ্রব্যের দাম বাড়লেও তার চাহিদা বাড়তে পারে, কমবে না। এবং ব্যাবলন দ্রব্যের চাহিদা রেখা হচ্ছে কি ব্যতিক্রমী চাহিদা রেখা, এটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। কেমন? দুইটা গেল। এখন হচ্ছে কি 3 নম্বর হচ্ছে কি চাহিদা বৃদ্ধি ব্যতিক্রমের মধ্যে হচ্ছে কি অভ্যাস ও রুচির পরিবর্তন। একটা মানুষের অভ্যাস এবং রুচির পরিবর্তন ঘটলেও চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম ঘটবে। কেননা যেমন আমি এতদিন পর্যন্ত আমি অভ্যস্ত ছিলাম যে মনে করো আমি পোলাও খাওয়ার অভ্যস্ত ছিল, এখন আমি পোলাও খাই না, আমি সাদা ভাত খাই। তাহলে আমি এখন যদি আগে যদি পোলাও খাইতাম অনেক দামি পণ্য, এখন আমি সাদা ভাত খাচ্ছি একটু কম দামি পণ্য, তাহলে পোলাও আমি যেহেতু রুচিটা আমার পরিবর্তন হয়ে গেছে, পোলাও থেকে কোথায় চলে আসছে সাদা ভাতের মধ্যে, তার মানে পোলাওর দাম যদি কমেও যায় তাহলে আমার পোলাওর চাহিদা বাড়বে না, কারণ আমি পোলাও ওই রুচিটা চেঞ্জ করে ফেলছি, পোলাও এখন খাচ্ছি না। ঠিক আছে, সেজন্য আমি এখন সাদা ভাত খাচ্ছি, সেজন্য পোলাওর দাম কমলেও আমার চাহিদা কী হবে না, বাড়বে না। ঠিক আছে, তো অভ্যাস ও রুচির পরিবর্তনের কারণে কী হতে পারে, চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম হতে পারে। অথবা তোমার যদি উদাহরণ হিসেবে বলি, তোমার শার্ট, একসময় তুমি অনেক বেশি শার্ট পরতা, তোমার এখন শার্টের রুচিটা কমে গেছে, মানে শার্ট এখন তুমি পড়ো না। সমাজে কিন্তু এরকম অনেক মানুষ থাকে, এখন তুমি কি টি শার্ট পরো বা গেঞ্জি পরো। হ্যাঁ, তাহলে তোমার শার্টের দাম যদি কমেও যায় তাহলে তবু তোমার শার্টের চাহিদা বাড়বে না, কারণ তুমি এখন শার্ট গায়ে দাও না, তুমি শার্টের পরিবর্তে এখন গেঞ্জি গায়ে দাও। কেমন? 3 নম্বর শেষ। এখন 4 নম্বর হচ্ছে কি আয়ের পরিবর্তন। আয়ের পরিবর্তনটা হচ্ছে কি, আয়ের পরিবর্তন একটা মানুষের দৈনন্দিন আয় বাড়তেও পারে, কমতেও পারে। ঠিক আছে, এখন আমার আগে আয় ছিল 5,000 টাকা, তখন আমি
তখন আমি মনে করো 500 টাকা দিয়ে শার্ট গায়ে দিতাম, একই শার্ট, মনে করো শার্ট একই 500 টাকা দিয়ে শার্ট গায়ে দিতাম। যখন আমার আগে ইনকাম ছিল 5,000 টাকা, এখন যেহেতু ইনকাম আমার 10,000 টাকা হয়ে গেছে, ওই শার্টের দাম যদি আমার একই শার্ট যদি 600 টাকাও হয়, সেম শার্ট যদি 600 টাকা হয়, তাহলে আমি ওই দ্রব্যটার চাহিদা বাড়বে, কারণ আমার ইনকাম বেড়ে গেছে। সেই জন্য আয় বেড়ে গেলে দ্রব্যের দাম বেড়ে গেলেও তার চাহিদা বাড়বে, আর আয় কমে গেলেও দ্রব্যের দাম কমলেও হয়তো চাহিদা কমতেও পারে, আবার নাও কমতে পারে। কিন্তু আয়ের পরিবর্তন যদি আয় যদি বাড়ে, তার চাহিদা বাড়তে, মানে ওই দ্রব্যের দাম বাড়া সত্ত্বেও চাহিদা বাড়তে পারে। আয় কমে গেলে দাম কমা সত্ত্বেও চাহিদা কমতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কি আয়ের পরিবর্তনের পড়লে চাহিদা ব্যতিক্রম হচ্ছে। কেমন? এবার 4 নম্বর হচ্ছে কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। নিত্য প্রয়োজনীয় দ্রব্য কোনগুলা? যেমন আমি যদি বলি সবচেয়ে বেস্ট 2টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য হচ্ছে কি, যেমন লবণ এবং মনে করো ওষুধ। এখন লবণ তো তোমাকে তরকারিতে দিতেই হবে, তাই না? লবণ কম হলে অনেকে কাঁচা লবণ নিয়ে খায়, আবার বেশি হলেও সমস্যা। সুতরাং লবণের ক্ষেত্রে কি মনে করো দাম যদি বাড়ো, তুমি কি লবণ না খেয়ে পারবা? তাহলে তোমার লবণের চাহিদা কি কমে যাবে, দাম বাড়া সত্ত্বেও জীবনও কমবে না, কারণ লবণটা হচ্ছে কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এবং লবণ ছাড়া কোনো কিছুই আসলে স্বাদ পাওয়া যাবে না। ঠিক আছে, সুতরাং লবণের দাম যতই বাড়ুক না কেন, ওই দ্রব্যের চাহিদা কমবে না। তেমনিভাবে ঔষধের ক্ষেত্রে তোমার যেমন ওষুধের দাম যতই হোক, তোমার প্রয়োজন, ওই প্রয়োজনীয় ওষুধের দাম যতই বাড়ুক, তোমার প্রয়োজন, সুতরাং তুমি ওই ওষুধটা অবশ্যই কী করবে, নিবে। তোমার চাহিদা কমবে না ওই ওষুধের। কেমন? যেমন যে হাঁপানি প্রবলেম আছে, তার ইনহেলার যতই দাম বাড়ুক, তাকে অবশ্যই ইনহেলার লাগবে। ওই ইনহেলারের চাহিদা তার কাছে কমবে না দাম বাড়া সত্ত্বেও, কারণ তার এটা দরকার। যার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তার অবশ্যই সার্জেল বলো, স্যাক্লো বলো, ওই ওষুধের চাহিদা কমবে না দাম বাড়লেও। যেমন আগে সার্জেল স্যাক্লোর দাম ছিল পাতা 50 টাকা, এখন হয়ে গেছে 10টা ওষুধের দাম 65 টাকা। এখন কি চাহিদা কমে গেছে? সে কি ওষুধ ছাড়া বন্ধ করে দিছে? ওষুধ খাওয়া বন্ধ করে দিছে? করে নাই। তার মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম ঘটবে। দাম বাড়লেও চাহিদা কমবে না, চাহিদা বাড়তেও পারে, অথবা চাহিদা আগের মতো থাকতেই পারে। কেমন? 6 নম্বর হচ্ছে কি ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা। আমরা তো জানি সমাজে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেল। এক সময় পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি 20 টাকা, পরে হলো আবার কেজি প্রতি 50 টাকা, পরে আবার কেজি প্রতি 100 টাকা, পরে আবার কেজি প্রতি কত হলো? 200, 250, 300 হলো। তাহলে একটা জিনিস দেখো, এখন তুমি দাম পরিবর্তন, ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা। এখন তুমি কেজি 20 টাকা ধরে পেঁয়াজ বুক করতেছো, পেঁয়াজ বাজার থেকে কিনতেছো। এখন এই কেজি 50 টাকা বর্তমান হয়ে গেছে 50 টাকা। তুমি জানো যে ভবিষ্যতে দাম আরও বাড়বে, ইভেন 100 টাকা 200 টাকাও হইতে পারে। তাহলে এই 50 টাকা বাড়ার কারণে তোমার চাহিদা কি কমবে নাকি বাড়বে? অবশ্যই চাহিদা বাড়বে, কারণ তুমি জানো যে এর সাথে দাম আরও বেশি হইতে পারে। পেঁয়াজের দাম এখন 20 টাকা থেকে 50 টাকা হয়েছে, তুমি জানো যে 100 টাকা থেকে 200 টাকা হবে। সুতরাং তুমি জানো যে এখানে 50 টাকাটা বেশি না, সুতরাং তোমার চাহিদা কমবে না, বরং আরও চাহিদা বাড়বে, কারণ সামনে আরও দাম বাড়বে পেঁয়াজের, সেজন্য। সুতরাং এই ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে কি চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি চাহিদার নির্ধারক নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি চাহিদার নির্ধারক, মানে চাহিদা কি বিষয়গুলো দ্বারা প্রভাবিত হইতে পারে, কোন কোন বিষয়গুলো দ্বারা চাহিদা পরিবর্তন হতে পারে বা প্রভাবিত হইতে পারে, সেটা হচ্ছে কি চাহিদার নির্ধারক। 1 নম্বর আমি যেটা বলছি সেটা হচ্ছে কি দাম দ্বারা চাহিদা প্রভাবিত হতে পারে। এটা আমরা অবশ্যই আগে অনেকবার আলোচনা করছি। বলছিলাম যে দাম যখন বাড়বে তখন চাহিদার পরিমাণ কী হবে? কমবে। দাম যখন কমবে তখন চাহিদার পরিমাণ বাড়বে। মানে দামের সাথে চাহিদার সম্পর্কটা হচ্ছে কি নেগেটিভ। ঠিক আছে, মানে দাম বাড়লে
দাম বাড়লে চাহিদার ডিমান্ড কী হবে, ডিমান্ডের দিকে হ্রাস পাবে, আর দাম কমলে চাহিদার পরিমাণ কী হবে, বাড়বে। এটা কি, এটা চাহিদার একটি নির্ধারক, মানে চাহিদার ক্ষেত্রে দামটা প্রভাবিত করে। কেমন? 2 নম্বর হচ্ছে কি সময়। সময়টাও কিন্তু চাহিদার নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন তুমি শীতকালে শীতের পোশাক পরবা, গ্রীষ্মকালে কি শীতের পোশাক পরা সম্ভব? তার মানে শীতকালে শীতের পোশাকের চাহিদা বেশি, গ্রীষ্মকালে শীতের পোশাকের কোনো চাহিদা নাই। সুতরাং সময়টাও কিন্তু চাহিদা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরও উদাহরণ যদি বলি, শীতকালীন সবজি যেভাবে শীতকালে যত সস্তা পাওয়া যায়, গ্রীষ্মকালে কিন্তু এত অ্যাভেলেবলও না, তার উপর হচ্ছে কি দাম অনেক বেশি। কেমন? সুতরাং সময়ের কারণে চাহিদার কী হতে পারে, পরিবর্তন হতে পারে, কম বেশি হতে পারে। 3 নম্বর বলা হচ্ছে কি আয় নিয়ে আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম, ব্যতিক্রমী চাহিদার ব্যতিক্রমের মধ্যে আয়ও চাহিদার ক্ষেত্রে প্রভাবিত করে। যেমন আয় বাড়লে চাহিদা বাড়তে পারে, আয় কমলে চাহিদা কমতে পারে। ঠিক আছে? সুতরাং আয়ও চাহিদার একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। 4 নম্বরটা একটু পরে আলোচনা করতেছি। 5 নম্বর হচ্ছে কি বাজারে ক্রেতার সংখ্যা। বাজারে ক্রেতা যদি বেশি থাকে তাহলে চাহিদার পরিমাণ, চাহিদা বেশি থাকবে, দ্রব্যের চাহিদা বেশি থাকবে। যদি ক্রেতার সংখ্যা যদি কম থাকে তাহলে চাহিদা কম থাকবে, এবং চাহিদা বেশি থাকা মানে কি, দাম বেড়ে যাওয়া। চাহিদা কম থাকা মানে কি, দাম কমে যাওয়া। স্বাভাবিকভাবে যেমন মনে করো বাজারে 10টি লাউ আছে, লাউ কেমন, এখন এই 10টি লাউর জন্য 20 জন ক্রেতা আছে। 10টি লাউর জন্য 20 জন ক্রেতা আছে, তার মানে দেখা যাচ্ছে যে কি লাউয়ের সংখ্যার তুলনায় ক্রেতার সংখ্যা অনেক বেশি। তার মানে এখানে চাহিদা বেশি। চাহিদা বেশি মানে হয়তো ক্রেতা কী করতে পারে, ওই ক্ষেত্রে দাম বাড়িয়ে দিতে পারে। কেমন? কিন্তু দেখা যাচ্ছে যে কি 10টি লাউয়ের জন্য ক্রেতা আছে 8 জন। এক্ষেত্রে দেখা যাবে যে কি হয়তো চাহিদা কমে গেছে, মানে কি ওই 10টি লাউয়ের চাহিদা কম, হয়তো তখন দাম কমিয়ে দিতে হবে বিক্রি করার জন্য, এরকম আর কি। এখন ক্রেতা, বাজারে ক্রেতার উপস্থিতির উপরও চাহিদা কী করে, নির্ভর করে। কেমন? 6 নম্বর হচ্ছে কি রুচির কথা একটু আগে বললাম। রুচির পরিবর্তনের কারণে চাহিদার কি হইতে পারে, কম বেশি হইতে পারে। রুচির চেঞ্জ যেখানে যাবে, মনে কর আমার টেস্ট হচ্ছে কি এসি বাসে চড়া, তাহলে এসি বাসের চাহিদা বাড়বে। যদি হচ্ছে কি আমার নন এসি বাসের চাহিদা বেশি, তাহলে ওটা চাহিদার উপর ডিপেন্ড করতেছে। 7 নম্বরে হচ্ছে কি বিজ্ঞাপন। বিজ্ঞাপনের উপরে চাহিদা নির্ভর করে। কিভাবে নির্ভর করে? যার যত বিজ্ঞাপন এবং যার বিজ্ঞাপন ভালো এবং গুণগত মান ভালো, তার চাহিদা বেশি হবে। যার বিজ্ঞাপন নাই, জানেও না মানুষজন, এবং বিজ্ঞাপনের গুণগত মানও ভালো নয়, তার চাহিদার পরিমাণ কম হবে বা তার চাহিদা কমে যাবে। সুতরাং এই সকল বিষয়গুলো চাহিদা নির্ধারণের ক্ষেত্রে কী করে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আমরা 4 নম্বর বিষয়টার দিকে যাচ্ছি। এটা হচ্ছে কি সম্পর্কিত দ্রব্যের দাম। সম্পর্কিত দ্রব্যের দাম, গত ক্লাসে আমি চাহিদা রেখার ডাল কেন বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, বা চাহিদা রেখা কেন বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, এটার আলোচনা করতে গিয়ে আমি বলছিলাম যে পরিবর্তক প্রভাব, একটা কথা বলছিলাম, পরিবর্তক প্রভাব। ওখানে আমি বলছিলাম যে চা চিনি কীরকম দ্রব্য এবং চা কফি কী ধরনের দ্রব্য। আমি প্রশ্ন করছিলাম, এখানে একজন ভুল বুঝে সে মনে করছে আমি চা চিনি পরিবর্তক দ্রব্য বলছি। আসলে চা চিনি পরিবর্তক দ্রব্য বলি নাই। আমি বলছি যে চা চিনির প্রভাবটা হচ্ছে কি পরিবর্তক প্রভাব। রণজ্যোতির বইয়ে দেখবা পরিবর্তক প্রভাবটা, তাহলে জিনিসটা আরও হয়তো ক্লিয়ার হবে। আসলে চা চিনি হচ্ছে কি পরিপূরক দ্রব্য, আর চা কফি হচ্ছে কি পরিবর্তক দ্রব্য। আমি অবশ্যই পরে ওটা তোমাদেরকে উল্লেখ করে দিচ্ছি। আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা করবে, সেজন্য তখন এটা নিয়ে বেশি আলোচনা করি না, কারণ এখানে এই জিনিসটা এখানে আসবে। সম্পর্কিত দ্রব্যের দাম। সম্পর্কিত দ্রব্যের দামের মধ্যে 2 ধরনের দ্রব্য আছে। একটা হচ্ছে কি পরিপূরক, এটা হচ্ছে কি পরিপূরক দ্রব্য। 2 নম্বর হচ্ছে কি পরিবর্তক বা বিকল্প দ্রব্য।
তাহলে সম্পর্কিত দ্রব্যের দু ধরনের হতে পারে, একটা হচ্ছে কি পরিপূরক দ্রব্য আর একটা হচ্ছে কি পরিবর্তক বা বিকল্প দ্রব্য। সুতরাং গত ক্লাসে যেটা তোমরা ভুল বুঝছো, আমি ভুল বলি নাই, এখানে একজন বলছে যে কি আমি ভুল বলছি, ঠিক আছে? আমি বলছিলাম যেটা পরিবর্তক প্রবাহ পরিবর্তক দ্রব্য বলি নাই, ঠিক আছে? প্রবাহ এবং দ্রব্যের মধ্যে পার্থক্য আছে। সুতরাং পরিপূরক দ্রব্য এবং পরিবর্তক দ্রব্য আমরা একটু দেখব, এখানে চিত্র আছে। তাহলে পরিপূরক দ্রব্যটা কি? পরিপূরক দ্রব্য হচ্ছে কি একটার সাথে একটার সম্পর্কটা হচ্ছে কি আড়াআড়ি, মানে কি খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, যেমন একটাকে ছাড়া অন্যটা কল্পনা করা যায় না। যেমন তুমি যদি বলি চা চিনি, এরকম কী কী হইতে পারে? চা চিনি। 2 নম্বর হচ্ছে কি মনে করো জামা কাপড় সুতা, কাপড় সুতা, ঠিক আছে? যেমন আরও যদি বলি লোহা, মনে করো দাবা বটি। যেমন এইটা ছাড়া চিনি ছাড়া চা খাওয়া যায় না, অনেকে অবশ্যই খায় এখন বর্তমানে। সুতা ছাড়া কাপড় বোনা যাবে, লোহা ছাড়া দাবা বটি তৈরি করা যাবে। তার মানে এগুলো হচ্ছে কি পরিপূরক দ্রব্য, মানে এটা একটা ছাড়া আরেকটা সম্পূর্ণ নয়, একটার জন্য আরেকটাকে অবশ্যই দরকার, তাদের মধ্যে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কটা জড়িত, ঠিক আছে? সেটা হচ্ছে কি পরিপূরক দ্রব্য। পরিপূরক মানে একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, ঠিক আছে? সেটা হচ্ছে কি পরিপূরক, এবং একটা ছাড়া অন্যটা কল্পনা করা যায় না, ঠিক আছে? যেমন তুমি সুতা ছাড়া কখনো কাপড় তৈরি করতে পারবা? চিনি ছাড়া হয়তো চা খাই, কিন্তু আমরা যদি উদাহরণ হিসেবে বলি চিনি ছাড়া চা কেমন না, বিশেষ করে দুধ চা। তেমনিভাবে লোহা ছাড়া আমরা দা বা বটি তৈরি করতে পারবো কখনো? এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যায়, ঠিক আছে? যেমন বোতামের সাথে কিন্তু শার্টেরও একটা সম্পর্ক আছে, এটা কিন্তু পরিপূরক। বোতাম ছাড়া কিন্তু শার্ট হবে হবে না। কিন্তু যদি আমি বলি শার্ট এবং টি শার্ট, চা কফি ভাত রুটি, ঠিক আছে? এগুলো কি? এগুলো মানে শার্টের পরিবর্তে আমি টি শার্ট গায়ে দিতে পারি, চায়ের পরিবর্তে আমি কফিও খাইতে পারি, অথবা কফির পরিবর্তে আমি চা খাইতে পারি, ভাতের পরিবর্তে আমি রুটি খাইতে পারি, অথবা রুটির পরিবর্তে আমি ভাত খাইতে পারি। ওটা দেখা যাচ্ছে একটার পরিবর্তে আমি আরেকটা খাইতে পারতেছি, সেটা হচ্ছে কি বিকল্প বা পরিবর্তক দ্রব্য, ঠিক আছে? আর পরিপূরক হচ্ছে কি যেটা একটা ছাড়া আরেকটা সম্ভব না, সেটা হচ্ছে কি পরিপূরক। ক্লিয়ার হয়েছে বিষয়টা পরিবর্তক এবং পরিপূরক নিয়ে? এবার আমরা দেখব পরিপূরক এবং পরিবর্তক দ্রব্যের একটু চিত্রের মধ্যে আমরা যাই। পরীক্ষায় প্রায় সময় আসে পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা কীরকম হয় এবং পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা বা বিকল্প দ্রব্যের চাহিদা রেখা কীরকম হয়। এটা খুব কমন একটা কোয়েশ্চেন, পরীক্ষার মধ্যে এটা আসে। তাহলে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আমরা বলছিলাম যে, মনে করো উদাহরণ হিসেবে বলছিলাম যে চা চিনি। তাহলে আমি চিত্রটা আঁকতেছি, একটু দেখো। মনে করো আমি এদিকে দেখলাম চা, এদিকে দেখলাম চিনি। উল্টো এদিকে দেখলাম চিনির দাম, এদিকে দেখলাম চায়ের চাহিদা। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি গত ক্লাসে বলছিলাম চিনির সাথে যেহেতু চায়ের সম্পর্ক পরিপূরক, একে অপর ছাড়া সম্ভব না, তার মানে চা বানাতে গেলে অবশ্যই চিনি দরকার। এখন যদি খেয়াল করো চিনির দাম যদি বাড়ে, আমি গত ক্লাসে এই জিনিসটা বলছি, চিনির দাম যদি বাড়ে তার মানে চায়ের দাম কী হবে? চার দাম অবশ্যই কী হবে? বাড়বে। কারণ চাতে চিনির পরিমাণ অনেকটা দেওয়া হয়, সুতরাং চিনির দাম বাড়া মানে চায়ের দাম বাড়বে। আর চায়ের দাম বাড়া মানে আমরা বলছিলাম কোনো দ্রব্যের দাম বেড়ে যাওয়া মানে তার চাহিদা কী হয়ে যাবে? চায়ের চাহিদা কী হবে? কমে যাবে। এখানে এটা আমরা চিত্রের মধ্যে দেখব। মনে করো চিনির দাম যখন 10 টাকা,
তখন চাহিদা ছিল 5 একক। যখন চিনির দাম কমে গেছে 5 টাকা, তখন চায়ের চাহিদা হলো কত? 10 একক। তাহলে আমরা পরিপূরক দ্রব্যের চাহিদা রেখাটা হচ্ছে কি ঠিকই সাধারণ চাহিদা রেখার মতো বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। যেমন চিনির দাম যখন 10 টাকা ছিল তখন চায়ের চাহিদা ছিল 5 একক। চিনির দাম যখন কমে গেছে তখন চায়ের চাহিদা বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? চিনির দাম কমে যাওয়া মানে অটোমেটিক্যালি চায়ের দামও কমে যাওয়া। তো চায়ের দাম কমে যাওয়া মানে চায়ের চাহিদা বেড়ে যাওয়া না? আমি যদি বিপরীতভাবে বলি, 5 টাকা যখন ছিল চিনির দাম তখন চায়ের চাহিদা ছিল 10 একক। যখন চিনির দাম বেড়ে 10 টাকা হলো তখন চায়ের চাহিদা কমে গিয়ে কী হয়ে গেল? 10 থেকে 5 একক হয়ে গেল। তার মানে চিনির দাম 5 টাকা থেকে যখন 10 টাকা বাড়ছে, চিনির দাম বাড়ছে মানে চায়ের দামও কী হয়ে যাবে? বেড়ে যাবে। আর চায়ের দাম বেড়ে যাওয়া মানে চায়ের চাহিদা কী হয়ে যাওয়া? কমে যাওয়া। সে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটার দাম বাড়লে অন্যটার সম্পর্কিত দ্রব্যের চাহিদা কী হবে? হ্রাস পাবে। এবং এটা হচ্ছে কি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী চাহিদা রেখা। এটা বলা যায় এটা হচ্ছে কি সাধারণ চাহিদা রেখার মতো। ঠিক আছে, এখন আমরা দেখব পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা। আমি পরিবর্তক দ্রব্যের বলছিলাম যে চা এবং কফি। তাহলে এটিকে দিলাম এদিকে দিলাম চায়ের দাম, এদিকে দিলাম কফির চাহিদা। তাহলে অবশ্যই একটা জিনিস মনে রাখবা, চাহিদা রেখার মধ্যে একদিকে ওপর দিকে দাম দেখাইতে হবে, নিচের দিকে কি চাহিদা। কেমন? এখানে যেমন চিনির দাম দেখালাম, চায়ের চাহিদা দেখালাম, এখানে চায়ের দাম দেখাচ্ছি, এদিকে কফির চাহিদা। ঠিক আছে, তাহলে একটা জিনিস দেখো, চায়ের দাম বাড়া মানে কি? চায়ের দাম বাড়া মানে চায়ের চাহিদা কমে যাওয়া। তো চায়ের চাহিদা কমে যাওয়া মানে কফির চাহিদা কী হয়ে যাওয়া? বেড়ে যাওয়া, যদি কফির দাম না বাড়ে। ঠিক আছে কিনা? আবার হয়তো প্রশ্ন করতে পারে, স্যার কফি তো দামি। এটার ক্ষেত্রে এটা হচ্ছে জাস্ট এটা অর্থনীতির একটা সায়েন্স। মানে চায়ের দাম যদি বেড়ে যায় তাহলে কফির চাহিদা বাড়বে। চায়ের দাম বাড়া মানে কি? চায়ের চাহিদা কমে যাওয়া না? চায়ের চাহিদা কমে যাওয়া মানে কফির চাহিদা কী হওয়া? বেড়ে যাওয়া। কেমন? তাহলে এটা আমরা একটু দেখি। যেমন যখন এখানে আমরা একটু দেখি, যখন চায়ের দাম 5 টাকা ছিল তখন কফির চাহিদা ছিল 10 একক। যখন চায়ের দাম ছিল 5 টাকা তখন কফির চাহিদা ছিল 10 একক। চায়ের দাম যেহেতু বেড়ে গেছে 5 টাকা থেকে 10 টাকা, তখন কফির চাহিদা বেড়ে গেছে 10 একক থেকে 15 একক। মানে চায়ের দাম বাড়ার সাথে হয়তো কফির চাহিদা কী হচ্ছে? বেড়ে যাচ্ছে। মানে এখানে একটার দাম বাড়তেছে আর একটার চাহিদা বাড়তেছে, দুইটাই কিন্তু সমমুখী সম্পর্ক। সেজন্য এই ক্ষেত্রে যে চাহিদা রেখা সেটা হচ্ছে কি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী চাহিদা রেখা, এটা হচ্ছে কি ব্যতিক্রমী চাহিদা রেখা। তার মানে পরিপূরক দ্রব্যের যে চাহিদা রেখা সেটা হচ্ছে কি সাধারণ চাহিদা রেখার মতো, আর বিকল্প বা পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা হচ্ছে কি ব্যতিক্রমী চাহিদা রেখার মতো। আমরা তো সাধারণ চাহিদা রেখা বলছিলাম যে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, আর ব্যতিক্রমী চাহিদা রেখা হচ্ছে কি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। তাহলে দেখতেছি যে চায়ের দাম
কফির চাহিদা, দাম যখন 5 টাকা তখন চাহিদা ছিল 10 একক, দাম যখন বেড়ে গেছে 10 টাকা তখন কফির চাহিদা কী হলো 15 একক। তো বিপরীতভাবে বলি, দাম যখন 10 টাকা ছিল তখন ছিল 15 একক কফির চাহিদা, দাম যখন কমে গেছে চায়ের দাম তখন কফির চাহিদাও কি হয়ে গেল, কমে গেল। বিপরীত সম্পর্ক না, এখানে এখানে কিন্তু সমমুখী সম্পর্ক, একটার দাম বাড়লে আরেকটার চাহিদা বাড়তেছে, অথবা একটার দাম কমলে আরেকটার চাহিদা কমতেছে। কিন্তু এখানে বিপরীত সম্পর্ক, এখানে হচ্ছে কি একটার দাম বাড়লে আরেকটার চাহিদা কমতেছে, আরেকটার দাম কমলে আরেকটার চাহিদা বাড়তেছে। যেমন চিনির দাম কমতেছে, চায়ের চাহিদা বাড়তেছে, চায়ের কি চাহিদা বাড়তেছে, কারণ চিনির দাম কমা মানে কি চায়ের দাম কমা। আর যখন চিনির দাম বেড়ে যাবে তখন চায়ের চাহিদা কমে যাবে, কারণ চিনির দাম বেড়ে যাওয়া মানেই চায়ের দাম বেড়ে যাওয়া, চায়ের দাম বেড়ে যাওয়া মানে চায়ের চাহিদা কমে যাওয়া। এক্ষেত্রে সেমভাবে পরিবর্তন বা বিকল্প দ্রব্য হচ্ছে কি চা এবং কফি। যদি চায়ের দাম বেড়ে যায় তার মানে কফির চাহিদা কি হয়ে যাবে, চায়ের দাম বেড়ে যাওয়া মানে চায়ের চাহিদা কমে যাওয়া, তার মানে কফির চাহিদা বেড়ে যাবে। আর চায়ের দাম কমে যাওয়া মানে চায়ের চাহিদা বেড়ে যাবে কিন্তু কফির চাহিদা কি হয়ে যাবে, কমে যাবে। এটা হচ্ছে কি সমমুখী সম্পর্ক, আর এটা হচ্ছে কি বিপরীত সম্পর্ক। পরীক্ষায় এভাবে দিতে পারে, পরিপূরক দ্রব্য কি, পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা কীরকম হয়, বা পরিবর্তক দ্রব্য কি, পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা কীরকম হয়। ঠিক আছে, এই জিনিসটা আজকে সুন্দর করে বুঝিয়ে দিলাম। তোমরা ক্লাসটা দেখো, গত ক্লাসে যেটা তোমরা এটা ওই হাসান নাকি ওই ছেলেটা ভুল বুঝছে। আমি ওখানে কখনো বলি নাই যে চা চিনি বিকল্প পরিবর্তক দ্রব্য বলি না, আমি পরিবর্তক প্রভাব বলছি, যে প্রভাব, পরিবর্তক দ্রব্য আর পরিবর্তক প্রভাবের মধ্যে পার্থক্য আছে কেমন। তাহলে দেখো এই জিনিসটা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা কীভাবে একটি চাহিদা সমীকরণ গঠন করা যায়, চাহিদা সমীকরণ গঠন নিয়ে এটা নিয়ে আলোচনা করব। এর মধ্যে মোটামুটি চাহিদার অংশটা আমাদের শেষ। পরবর্তী ক্লাসে চাহিদা সমীকরণ কিভাবে গঠন করা যায় এটা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা যোগানে চলে যাব, এটা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে অংশটিকে আলোচনা করলাম তোমরা খুব মানে 2-1 দেখলে ইনশাআল্লাহ বুঝে যাবে, তেমন কোনো সমস্যা হবে না। অর্থনীতি হচ্ছে কি তেমন একটা জটিল না, কিন্তু ক্লাসগুলো করো দেখবে যে মনে হবে যে অনেক সহজ একটা বিষয়। সুতরাং তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবা। আমার বাবা অসুস্থ, বাবাকে নিয়ে টেনশনে আছে, সেই জন্য আমার মানে তেমন একটা সাউন্ড একটু মনে হচ্ছে ছোটো, মন তখন ভালো নেই, সেই জন্য সবাই ভালো থাকবা, দোয়া করবা। আল্লাহ হাফিজ।